আমরা বাস্তবায়নে নেমে যাব, তাতে কি আমাদের ধরা পড়বে। Actually, an important final step. This stage is usually achieved by carrying out a post-completion audit or into the investment project. সাধারণত 1 বছর পরেই করা হয়। প্রত্যেক বছর পর আমরা প্রজেক্টটাকে রিভিউ করতে থাকবো যে ইমপ্লিমেন্টেশন ফেজের মধ্যে সেটাকে আমাদের সঠিকভাবে। তো এখানে 6, 7, 8 এগুলো সব আলোচনা করলাম। এখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমিটির কাজ কি? যখন আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব তখন একটা কমিটি ফর্ম করা হয়। কমিটি সাধারণত কি করবে? The committee is usually responsible for overseeing the capital investment process. এবং the functions of such committee are to coordinate capital expenditure policy, appraisal and authorize capital expenditure on specific projects, review actual expenditure on capital projects against the budget. এই হচ্ছে কি মোটামুটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমিটির কাজগুলো। তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার পলিসিকে কোঅর্ডিনেট করবে, তারপর অ্যাপ্রেজ করবে, অথরাইজ করবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ওই স্পেসিফিক প্রজেক্টের জন্য। আবার রিভিউ করবে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, রিভিউ করবে অন ক্যাপিটাল প্রজেক্টস এগেইনস্ট দ্য বাজেট। আমরা যেভাবে বাজেট করেছিলাম ক্যাপিটাল এক্সপেন্স করার জন্য, সেটাকে রিভিউ করে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার সেটা রিভিউ করবে এবং মিলাই দেখবে যে এটা ঠিক কোথায় যাচ্ছে কিনা। তো এরকম একটা প্রজেক্ট কমিটির মধ্যে কে থাকতে পারে? তারা হতে পারে প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার থাকতে পারে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, রিলেভেন্ট স্পেশালিস্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, পার্সোনাল অফিসার ফর এ প্রজেক্ট ইনভলভিং স্পোর্টস ফ্যাসিলিটিস অর ক্যান্টিনস, সেফটি অফিসার্স এটসেট্রা। এবার আসেন পোস্ট কমপ্লিশন অডিট। এটা কি? পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল of projects provides a mechanism whereby experience gained from current and past projects can be fed into the organization's decision-making process to aid decisions on the future projects. Tale, in other words, it aids organizational learning. A post-completion appraisal reviews all aspects of an ongoing project in order to assess whether it has fulfilled its initial expectations. It is a forward-looking rather than a backward-looking technique. The task is often carried out by the Capital Expenditure Committee or an appointed subcommittee. এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমিটি যেটা আমরা ফর্ম করব শুরুতেই, তারা আবার এটা রিভিউ করবে যে ঠিকমতো এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এক্সপেন্সগুলো অ্যাকচুয়াল পরিস্থিতির সঙ্গে ঠিকমতো যাচ্ছে কিনা। এটি হচ্ছে পোস্ট কমপ্লিশন অডিট। পোস্ট কমপ্লিশন হওয়ার পরে কাজটা চলতেছে, চলমান অবস্থাতে এটা অডিট করে দেখা যে এটা ঠিকমতো হচ্ছে কিনা। তো এখানে ডিটেলস লেখা আছে, এগুলো আপনারা পড়বেন, এগুলাতে সময় নষ্ট না করি। আমার মনে হয় যে আপনারা পড়লে আপনারা বুঝবেন সব। এবার আসেন যে প্রজেক্ট অ্যাবান্ডনমেন্ট। এটা কি? অ্যাবান্ডন তো মানে বুঝেন আপনারা না? অ্যাবান্ডন মানে কি বলেন তো? অ্যাবান্ডন মানে কি? বাদ দিয়ে ফেলা। হ্যাঁ, অ্যাবান্ডন প্রপার্টি বলি অনেক সময় আমরা। যুদ্ধের পরে অনেক প্রপার্টি অ্যাবান্ডন হয়ে গেছিল, অনেক ফ্যাক্টরি, অনেক মানুষের, অনেক যারা পরিত্যক্ত ছিল, রাইট। হ্যাঁ, পরিত্যক্ত করে ফেলা। তো প্রজেক্টও এরকম তাই। প্রজেক্ট অ্যাবান্ডনমেন্ট কখন করবো আমরা? ডিউরিং এ পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল, মানে ওই যে অডিট যখন করবো আমরা, তখনই আমরা সিদ্ধান্ত নিতে হবে। ডিউরিং এ পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল it may be realized that the project is not likely to be so profitable as first thought. And the possibility of abandoning it or terminating it really early should be considered. So past cash flows are, of course, irrelevant to the decision. এই কথাটা মনে রাখেন, past cash flows are, of course, irrelevant to the decision. Irrelevant না রেলেভেন্ট, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে বিশদ আলোচনা করব কিছুক্ষণ পরেই। সো এটা আবার ভালো মতো only future cash flows
need to be considered. Abandoning the project is only comes negative. এই হচ্ছে প্রজেক্ট অ্যাবান্ডনমেন্টের বিষয়। 1 কেস 2 কেস 3 দেওয়া আছে এখানে, পড়বেন অবশ্যই, পড়লে বুঝতে পারবেন আশা করি। কি ছিল আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল পড়েছি আমরা। তো দ্য অ্যাপ্রেজাল প্রসেসের মধ্যে ওই যে পোস্ট কম্পিটিশন অডিট একটু আগে যেটা পড়লাম, এটা আসলে সর্বশেষে করার কথা। রিভিশন অফ কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং আমরা জেনেছি প্রথম দিকে চ্যাপ্টার। তারপরে অ্যাপ্রেজাল ইনভেস্টমেন্টের জন্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স এবং ট্রেডিশনাল টেকনিক্স সম্বন্ধে জেনেছি। ডিসকাউন্ট এন্ড ক্যাশ ফ্লো টেকনিক্সের মধ্যে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু জেনেছি এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন সম্বন্ধে জেনেছি। আর ট্রেডিশনাল অ্যাকাউন্ট টেকনিক্সের মধ্যে পেব্যাক পিরিয়ড সম্বন্ধে জেনেছি এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন সম্বন্ধে জেনেছি। সো দিস ওয়াজ দ্য চ্যাপ্টার। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তার আগে প্রশ্নটা আবার করছি যে একটা সেদিন একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস এসছে রকিব না কেজরুল নাম, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। অথবা আরেকজন মেয়ে প্রশ্ন করেছিলেন যে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এ 8 নম্বর তার একটা কনফিউশন ছিল, সেটা জানতে চাচ্ছিলেন। উনি কি আছেন? উত্তরগুলো আমি কেন আমরা এআরআর এর সময় দুই ভাগ করব। আমি ওই এআরআর নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে একজন প্রশ্ন করেছিলেন, উনি আছেন কিনা জানি না, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস যে এআরআর হচ্ছে কি এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট করার সময় আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু ভাগ 2 কেন? রেসিডুয়াল ভ্যালু উনি বলছিলেন যে কেন রেসিডুয়াল ভ্যালু আমরা ফিরে পাবো, তো রেসিডুয়াল ভ্যালু আমাদের ইনকাম হবে, তাহলে কেন ওটাকে 2 ভাগ করতে হবে? ইনভেস্টমেন্ট সঙ্গে ইনিশিয়াল সঙ্গে পাস ইনভেস্টমেন্ট সঙ্গে আমি যোগ করব কেন? এই প্রশ্নটা একজন করেছিলেন, উনি আছেন কিনা? স্যার মাত্র জয়েন করেছি স্যার, টাইমিংটা ভালো হয়েছে। আপনাকে তো আমি প্রথম দিকে করছি, আপনি কোথায়? অফিস থেকে আসলাম স্যার, দৌড়াতে এসে জয়েন করলাম স্যার। আপনার নামটা আমি মনে করতে পারছিলাম না, আপনার নামটা বলেন তো প্লিজ। হ্যাঁ, ইমরান। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনাকে বলি থ্যাংক ইউ ভেরি মাচ, একদম টাইমলি পেলাম আপনাকে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল আপনি বলেন আমাকে, রেসিডুয়াল ভ্যালুটা কখন হয়, কিভাবে হয়, এটাকে আপনি আমাকে বলতে পারবেন? ধরেন আমার যদি ইনভেস্টমেন্টটা মেশিনারিজে থাকে, আমার 5 বছরের প্ল্যান, 5 বছর পরে মেশিনের যে রিসেল ভ্যালুটা থাকবে আর কি স্যার, বা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা থাকবে আর কি স্যার। তাহলে আমি যদি বলি যে ইনভেস্টমেন্টটা প্রথমে যেটা আপনি করেছিলেন সেটা ওপেনিং ইনভেস্টমেন্ট ভ্যালু এবং রেসিডুয়াল ভ্যালুটা যদি মানে ক্লোজিং ইনভেস্টমেন্ট ভ্যালু বলি, তাহলে কোনো অসুবিধা আছে আপনার? নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। না, আমার রেসিডুয়াল ভ্যালুটা হচ্ছে কি ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেস্টমেন্ট ভ্যালু, ক্লোজিং অ্যামাউন্টটা। সো ওপেনিং ব্যালেন্স প্লাস ক্লোজিং ব্যালেন্স ভাগ 2 সমান এভারেজ ইনভেস্টমেন্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো দেখেন রেসিডুয়াল ভ্যালুটা ক্লোজিং ইনভেস্টমেন্ট ভ্যালু। তাহলে আমি যেহেতু এভারেজ করব, সুতরাং ওপেনিং প্লাস ক্লোজিং ভাগ 2 সমান এভারেজ। আচ্ছা আচ্ছা, আমার কনফিউশন ছিল ওই জায়গায় স্যার, যেহেতু আমার টাকাটা ব্যাক আসছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ব্যাক আসছে না আসলে, ওটা কিন্তু যেহেতু এভারেজ করতে হচ্ছে ফর্মুলা অনুযায়ী। সো ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2 হলে আমার এভারেজ ইনভেন্টরি, মানে এভারেজ ইনভেন্টরির মতো ফর্মুলাতে পড়বে। এক্স্যাক্টলি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আরেকটা মেয়ে কোশ্চেন করেছিলেন যে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 8, উনি আসছেন? ক্লাসে উপস্থিত হয়েছেন? আমি বলেছিলাম যে আমি দেখে জানাবো, আমি দেখেছি এবং জানতে চাই। উনি আসেন নাই এখনো। সো এনিওয়েজ, উনি না আসলে অসুবিধা নাই, পরে যদি এসে থাকেন, কেউ যদি ওনাকে ট্রেস আউট করতে পারেন আমাকে একটু বললে আমি এটা টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 8টা বলে দেবো। কি সমস্যা আমি দেখেছি ওটা, আই ক্যান টেল হার। সো আমরা এখন তার নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমাদের ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এই চ্যাপ্টার 13
ফার্দার অ্যাসপেক্টস অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের আরো কিছু ফার্দার অ্যাসপেক্ট আছে, আরো কিছু বিষয় আছে। কি বিষয় আছে? প্রিপেয়ার ইনফরমেশন টু সাপোর্ট প্রজেক্ট অ্যাপ্রেজাল। কিছু ইনফরমেশন আমাদেরকে প্রিপেয়ার করতে হবে, ইনফরমেশনগুলো মাথায় নিয়ে কিভাবে করবো সেগুলি আমাদের আলোচনা। তো এখানে আসবে যে এখানে আসবে যে অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ রিলেভেন্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস টু লং রান প্রজেক্টস দ্যাট কন্টিনিউ ফর সেভারাল ইয়ার্স। প্রিন্সিপাল রিলেভেন্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। রিলেভেন্ট কি বলছে? রিলেভেন্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। তাহলে রিলেভেন্ট কথাটার আমাকে এখানে গুরুত্ব। আমি একটু আগে বলেছিলাম যে রিলেভেন্ট কথাটা মনে রাখেন, তো সেটাই এই জন্য বললাম যে রিলেভেন্ট ক্যাশ ফ্লো। আমার যে ক্যাশ ফ্লো যেটা আমি কনসিডার করবো অ্যানালাইসিস সময়, ক্যাশ ফ্লোটা রিলেভেন্ট হইতে হবে। রিলেভেন্ট কি রিলেভেন্ট না, সেখানে কিছু বিষয় আছে সেটা আমরা জাস্ট মাথায় নিয়ে নেবো, এবং আমাদের যে প্রবলেম সলভ করার সময় এই ইরিলেভেন্ট ক্যাশ ফ্লো গুলোকে আমাদেরকে বাদ দিতে হবে, রিলেভেন্ট গুলো নিয়ে আমরা কাজ করতে হবে। সেজন্য আমরা অ্যানালাইসিস করবো যে রিলেভেন্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিস টু লং রান প্রজেক্টস দ্যাট কন্টিনিউ ফর সেভারাল ইয়ার্স। তারপর পড়বো আমরা এই চ্যাপ্টারে ক্যালকুলেট প্রজেক্ট ক্যাশ ফ্লোস অ্যাকাউন্টিং ফর ট্যাক্স and inflation and apply perpetuities to drive an end of project value where appropriate. তার মানে কি? এখানে আসছে ক্যাশ ফ্লোস অ্যাকাউন্টিং ফর ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্সের জন্য একটা অ্যাকাউন্টিং আছে, সেখানে এই ক্ষেত্রে প্রজেক্ট অ্যাপ্রেজাল ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। আর ইনফ্লেশন সম্বন্ধে কিভাবে সেটাও জানবো। ইনফ্লেশন নিয়ে অনেক প্রশ্ন গত অনেকে বলছিলেন, এই চ্যাপ্টারে কথা বলবো, আমরা জানবো। তারপর আসবে অ্যাপ্লাই অ্যাক্টিভিটি বেসড কস্টিং টেকনিক্স টু derive approximate long run product or service cost appropriate for use in strategic decision making. So এই যেখানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং যে কতবার আমরা পাইলাম, তাই না? আমরা চ্যাপ্টার 5 এর মধ্যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং করেছিলাম যতটুকু মনে পড়ে। তো অ্যাক্টিভিটি বেসড কস্টিং প্রত্যেকটা প্রায় চ্যাপ্টারে দেখছি যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং নিয়ে কথা হচ্ছে। সো আপনারা আবার বলি, একদম এই বইটার শুরু থেকে চ্যাপ্টারগুলো শুরু করে শেষ পর্যন্ত যদি স্টেপ স্টেপ প্রত্যেক অধ্যায় করে আসেন, তাহলে আপনাদের বুঝতে, পড়তে এবং এগুলা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং আসতে আপনাদের খুবই ইজি হবে, সহজ হবে এবং ভালো লাগবে। যদি প্রথমগুলো যেটা বাদ দিয়ে যদি যান, তাহলে হয়তো মাঝখান দিয়ে ঢুকে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু শুধু এই বইতে না, আমি বলি যে কোনো বই পড়ার সময় হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া। অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশনগুলো সবগুলা ইন্ট্রোডাকশন ভালো মতো পড়া, সো দ্যাট তাহলে মাথায় কিন্তু চলে আসছে কি পড়ছি, কেন পড়ছি। তাহলে একটা প্ল্যান করে পড়া যায়, পড়াটাতে একটা প্ল্যানিং পাওয়া যায়, সেই জন্যই এভাবে যাবেন। তো অ্যাক্টিভিটি বেসড কস্টিং জানলাম, অ্যাপ্লাই, তারপরে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। সেন্সিটিভিটি অ্যানালাইসিস সম্বন্ধে আমরা আগে চ্যাপ্টারগুলোতে যখন পড়েছিলাম, সেখানে ওই বিষয়গুলো এখানে আবার বলছে যে অ্যাপ্লাই সেন্সিটিভিটি অ্যানালাইসিস টু ক্যাশ ফ্লো প্যারামিটার্স টু আইডেন্টিফাই দোজ টু which net present value are particularly sensitive. To identify those, ওগুলা আইডেন্টিফাই করা, to which net present value is particularly sensitive. তারপর আসলে prepare addition support information for management, integrating financial and non-financial considerations. So these are the many things আমরা এই চ্যাপ্টারে শিখবো। ওভারগ্রাম চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রামটা দেখে নেন একটু। অ্যাডভান্স এরিয়াস গুলো কি আছে এখানে? রিস্ক, রিলেভেন্ট ক্যাশ ফ্লোস, রিপ্লেসমেন্ট ডিসিশনস, ট্যাক্সেশন, ইনফ্লেশন, ক্যাপিটাল রেশনিং, রিস্ক সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এই আর কি কিছু অ্যাডভান্স বিষয়, এগুলা জাস্ট মাথায় নিয়ে নেবো আমরা, কোনটা কিরকম জাস্ট বুঝলেই হবে। মাথায় চলে আসলে যে কোনো প্রবলেম সলভ করতে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। তাহলে আমি এগিয়ে যাচ্ছি। নাম্বার এখানে হচ্ছে এনপিভি অ্যান্ড সেন্সিটিভিটি অ্যানালাইসিস। আগামী কয়েকটা পৃষ্ঠাতে শুধু আমাদের কনসেপ্ট 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 কনসেপ্ট, কোনটা কেমন এগুলা আমরা এই যে রিলেভেন্ট ক্যাশ ফ্লো সম্বন্ধে জানবো আমরা। হ্যাঁ, সো এগুলা জাস্ট আমি আলোচনা করে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং, আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ, নাথিং ডিফিকাল্ট। এখন আমরা এনপিভি এন্ড সেন্সিটিভিটি, আমরা তো এনপিভি করেছি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছি। এখন সেন্সিটিভিটি অ্যানালাইসিসের সঙ্গে এনপিভির একটা সম্পর্ক দেখি আমরা। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল often involves a degree of uncertainty and risk. This may be dealt with within a number of ways. Adding a risk premium to the discount rate in order to compensate for risk. আমার যে ডিসকাউন্ট রেট আছে ওটার সঙ্গে একটা রিস্ক প্রিমিয়াম যোগ করে দেওয়া, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করার সঙ্গে এনপিভির সঙ্গে। এটা আমরা একটু পরে একটা ভালো বুঝতে পারবো। ক্যালকুলেটিং দ্য পে ব্যাক পিরিয়ড টু গিভ অ্যান ইন্ডিকেশন অফ রিস্ক ফ্যাক্টরটাকে আমরা নিয়ে আসছি। সেন্সিটিভিটি অ্যানালাইসিস এক্সপ্লোর ফার্দার হিয়ার।
using probability distributions to give an indication of risk. Probability distribution সম্বন্ধে আমরা আগের বোধহয় চ্যাপ্টারে করেছিলাম, probability distribution কিভাবে অঙ্কন করতে হয়, তো ওটাকেও ইউজ করা যায় এখানে। তারপরে মন্টে কার্লো সিমুলেশন, a computerized system, এটা একটা কম্পিউটার সিস্টেম that extends sensitivity analysis. So adding a risk premium to the discount rate, এটা কি হয়, a premium may be added to the usual discount rate to provide a safety margin. The premium may vary from project to project to reflect the different levels of risk. Risk টাকে আমরা ওই ডিসকাউন্ট ফ্যাক্টরের সঙ্গে অ্যাড করে দিই, একটা রিস্ক প্রিমিয়াম ডিসকাউন্ট ফ্যাক্টরের সঙ্গে অ্যাড করে দিই, এটা হচ্ছে অ্যাডিং দ্য রিস্ক প্রিমিয়াম। Payback period, estimates of cash flows several years ahead are quite likely to be inaccurate and unreliable. It may be difficult to control capital projects over a long period of time. Risk may be limited by selecting projects with short payback periods, though this might also induce short-termism into the decision-making process, and longer-term value-adding projects may be rejected unnecessarily. তারপর sensitivity charts, sensitivity chart করতে পারি, সেখানে কি করতে পারি, these diagrams illustrate how the net present value is affected by changes in one of the input parameters. Input parameters মানে কি, যেমন এখানে net present value versus discount rate, net present value versus level of activity, net present value versus changes in variable cost per unit, net present value versus change in selling price, এই বিভিন্ন প্যারামিটারের সঙ্গে net present value তুলনা করা, এটি হচ্ছে sensitivity analysis. The charts have been examined frequently in the management accounting examinations. Typically, charts may show this. The net present value should be plotted on the y-axis and the other parameter on the x-axis. Calculate two net present values at two different levels. For example, low demand and high demand, and then plot the 2 points. Draw the relationship assuming linearity. এর একটা চার্ট একটু পরে দেখবো আমরা, তাতে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপাতত একটু মাথায় রাখেন। Then probability distribution, এটা আমরা আগেও করেছিলাম, এখানেও তাই একই রকম ভাবে a probability distribution of expected cash flows may be determined, and hence the expected net present value বা expected value may be found together with risk analysis. Probability দিয়ে করা আর কি, for example, best possible outcome, worst possible outcome, probability of negative net present value, etc. তারপর আসেন মন্টে কার্লো সিমুলেশন, এটা বলেছি যে কম্পিউটার একটা সিস্টেম, কম্পিউটারের মাধ্যমে এটা একটা আমাদের ওই যে এটা এই হিসাবটা করা হয়, অ্যাকচুয়াল পসিবল ক্যাশ ফ্লোস আর কনসিডার্ড টুগেদার উইথ দ্য predicted probability. The simulation run will generate various combination of actual possible cash flows and calculate the associated net present value. The computer generation of the events will reflect the probability of the event occurring. তারপর নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে করেছিলাম, এখন ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েও নেট প্রেজেন্ট ভ্যালু করা যাবে। সেখানে কি দেখেন, in order to measure the risk associated with a particular project, it is helpful to find out how wide-ranging the possible outcomes are. The conventional measure is the standard deviation explained in a previous chapter. The standard deviation compares all the actual outcomes with the expected value or mean outcome. It then calculates how far on average the outcomes deviate from the mean. আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কিন্তু মিন করে তারপর ওটার সঙ্গে আবার যে আউটকাম গুলোকে ডেভিয়েশন কত সেটাই ক্যালকুলেশন করে থাকি। তো একই রকম ভাবে এটাও করা যাবে। ইট ইজ ক্যালকুলেটেড ইউজিং এ ফর্মুলা, এই আর কি মোটামুটি। আর সেন্সিটিভিটি এই লাইনটা পড়ি, this is important. Sensitivity analysis is in a net present value questions typically involving posing what if questions. What if question গুলা ইনভলভ করে। Sensitivity analysis in net present value questions typically involves posing what if questions. The net present value is recalculated under different conditions. For example, what would happen if demand fell by 10%? What would be result be? How would be the result be affected if variable costs are 5% higher, etc. Alternatively, we may wish
to discover the maximum possible change in one of the parameters before the opportunity becomes non-viable. This maximum possible change is often expressed as a percentage. যেমন sensitivity margin টা হিসাব করার সময় net present value divided by present value of lower present value of flow under consideration. So একটা অঙ্ক আছে এখানে, একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলে আমাদের আরো ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, এখানে বলছে this formula works for total cash flows if it cannot be used for individual units, selling prices, variable cost per unit, etc. Have a go to the following example. তো দেখেন তাহলে একটা এক্সাম্পল দিচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস সম্বন্ধে কিভাবে আমরা এটা হিসাব করব। BJS Limited is considering investing 120,000 pounds in equipment that has a life of 15 years. Its final scrap value is 25,000 pounds. তাহলে বলছে যে এখানে ওই আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে 1,20,000 আর 15 বছর লাইফ, scrap value 25,000. The equipment will be used to produce 15,000 deluxe pairs of rugby boots per annum. বছরে 15,000 ইউনিট জুতা রাগবি বুট ইউজ করে ইকুইপমেন্টটা প্রডিউস করবে, জেনারেটিং এ কন্ট্রিবিউশন অফ 2.75 per pair. Specific fixed costs are estimated at 18,000 per annum. The firm has a 15% cost of capital. এখন বলতেছে ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু of the project. তাহলে আমরা সেটা আগে দেখব। Then বলতেছে calculate the sensitivity of the net present value to the initial investment, number 1, number 2 annual contribution, number 3 annual fixed cost. তারপরে draw a diagram to illustrate the sensitivity of the project to the demand. হ্যাঁ, তারপরে বলতেছে আপনার use a diagram to identify the minimum annual sales required to ensure the project at least break even. Anyways, আমরা প্রথম যেটা দেখি, calculate the net present value of the project. তাহলে net present value করার জন্য আমাদের কি কি লাগবে বলেন তো? একটু মুখে মুখে বলি, আমরা এখানে মুখে মুখে করে ফেলি। আমাদের net present value of the project করার জন্য আমাদের প্রথমে লাগবে cash outflow, cash inflow. তো cash outflow কত হতে পারে বলেন তো আপনারা? এখানে cash outflow কি কি আছে এবং inflow কি কি আছে? Our puri, BJS Limited is considering investing 1,20,000 pounds in equipment that has a life of 15 years. Scrap value is $25,000. Equipment will be used to produce 15,000 deluxe pairs of rugby boots per annum, generating a contribution of 2.75 per pair. Specific fixed costs are estimated at 18,000 per annum. The firm has a 15% cost of capital. বলেন দেখি, তাহলে আমার এখানে ক্যাশ আউটফ্লো কি, কত টাকা হবে? ক্যাশ আউটফ্লো কি হবে এখানে? 1,20,000 স্যার। হ্যাঁ, গুড। ইনভেস্টমেন্ট হচ্ছে 1,20,000 গেল। তারপরে আমার ইনফ্লো গুলো বলেন। এরপরটা কি 25,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু, এটা কি হবে আমার? ইনফ্লো হবে। এটা কখন হবে? এটা হচ্ছে মানে ইয়ার পরে যখন সময় শেষ হবে বিক্রি করার পরে তখন ইনফ্লো হবে। 1,20,000 টাকা কখন আউটফ্লোটা কখন হবে? শুরুতে। ইনিশিয়ালি স্যার। আর 25,000 ইনফ্লোটা হবে আমাদের একদম প্রজেক্টের শেষের পরে, 15 বছর পরে। Then equipment will be produced $15,000, 15,000 deluxe pair of rugby, generating a contribution 2.75% per pair. তাহলে কন্ট্রিবিউশন পাচ্ছি, কন্ট্রিবিউশন মানে কি? মার্জিন আর কি স্যার। মার্জিন, হ্যাঁ। তাহলে আমার ওই যে 2.75 পার পেয়ার যদি হয় তাহলে 15,000 পেয়ার কত টাকা? হ্যাঁ, ইনটু 15,000 কত টাকা হয় বলতে স্যার? স্যার 41,250। এটা কি ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। তাহলে একটা ইনফ্লো পেয়ে গেলাম। তারপরে আসতেছেন স্পেসিফিক ফিক্সড কস্ট আর এস্টিমেটেড এট 18,000 পার annum। এটা কি 18,000 টাকা কি হবে? আউটফ্লো। আউটফ্লো এটা কি সময় কখন করা হবে? প্রত্যেক বছর হবে নাকি হবে না? প্রতি বছর স্যার, পার annum বলেছেন। প্রতি বছরে হবে। আর তারপর ডিসকাউন্ট রেট বলে দিচ্ছে না,
সো আমরা আউটফ্লো পেয়ে গেলাম, ইনফ্লো পেয়ে গেলাম। এবার আমরা যে এখন দেখেন এখানে কিন্তু অ্যানুইটি সিস্টেমে না, 15 বছর স্পেসিফিক করছে এবং 18 এবং $15,000 ইনটু 2.75 মানে 41,250 টাকা। এটা তো আমরা একদম কনফার্ম পাচ্ছি। তাহলে এটা অ্যানুইটি, এটা পারপিচুইটি, অ্যানুইটি স্যার। এটা অ্যানুইটি বিকজ এটা নির্দিষ্ট সময়ের জন্য সময় সমান দিয়েছে। একটা ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে অ্যানুইটি, তাহলে 41,250 আমরা তাহলে 15% রেটে অ্যানুইটি টেবিলের ডিসকাউন্ট রেটটা কত সেটা দেখে নিব। যদি আপনার সামনে চার্ট থাকে তাহলে চার্ট থেকে বলেন, আমি কিন্তু এখান থেকে বলে দিতে পারছি। 5.847 দেখেন তো অ্যানুইটি টেবিলটি মিলা দেখেন, আপনার সামনে আছে? জি স্যার। স্যার 5.847। 5.7। তাহলে আমরা ইনভেস্টমেন্ট 0 ইয়ারে ইনভেস্টমেন্ট 1,20,000 টাকার অ্যানুইটি, আপনার ওই যে হচ্ছে আপনার ডিসকাউন্ট রেট হচ্ছে 0, তাহলে ওটা প্রেজেন্ট ভ্যালু 1,20,000 টাকা আউটফ্লো। কন্ট্রিবিউশন 41,250 ইনটু 5.847, তাহলে কত হয়? প্রত্যেক বছরে 41,250 টাকা করে কন্ট্রিবিউশন ইনটু 5.487 না? 2,41,000 স্যার, 2,41,189। হ্যাঁ 89। তাহলে এটা হচ্ছে আমার 15 বছরের বর্তমান, 15 বছর যে টাকাটা পাবো 15 বছর ধরে, সেটাকে বর্তমান মূল্যে আমরা নিয়ে আসলে কি হয়? 2,41,189 টাকা হয়। এবার ফিক্স কস্টটা দেখেন একই রকম ভাবে 5.487 দিয়ে ফিক্স কস্ট গুণ করলেও সেটারও খরচটারও আমরা বর্তমান খরচের মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে 18,000 ইনটু 5.847 কত হয়? স্যার 1,52,000। 18,000 টাকা ইনটু 5.487, 1,05,246 টাকা। এটা 1,05,246 টাকা, ঠিক আছে? জি স্যার। 1,05,246 টাকা না? জি স্যার। তাহলে এটা আউটফ্লোর বর্তমান মূল্য। 15 বছরের পর্যন্ত আউটফ্লো যেটা হবে, ফিক্সড কস্ট যেটা যাবে সেটার বর্তমান মূল্য বের করলাম, বর্তমান মূল্যটা বের করলাম। এরপরে 15 বছর পরে স্ক্র্যাপ ভ্যালু পাবো 25,000 টাকা। 15 বছর পরে যেটা পাবো আজকে পাবো না, সেটাকে আমার ধরতে হবে, কিন্তু অ্যানুইটি টেবিল থেকে ধরলে হবে না, সেটা ডিসকাউন্ট রেটটা আমরা কোথায় খুঁজবো? স্যার প্রেজেন্ট ভ্যালু মানে প্রথম যে চার্টটা আছে ওইখান থেকে। হ্যাঁ, প্রথম যে চার্টটা আছে ওই চার্ট থেকে ওই 15 বছরের রোতে গিয়ে, রো না কলাম যেটা হোক, ওখানে গিয়ে ডিসকাউন্ট রেটটা কত 15% অনুযায়ী 0.123, ওইটাকে দিয়ে 25,000 কে দিয়ে গুণ করতে হবে। যেহেতু 25,000 টাকাটা আমি স্ক্র্যাপ ভ্যালুটা 15 বছরের পরে পাবো, তাহলে 15 বছর পরে ডিসকাউন্ট রেটটা 0.123। তাহলে 25,000কে 0.123 গুণ করলে কত? স্যার 3,075। 3,000 টাকা। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু এখন বের হবে কত? 1,20,000 জিরো ইনভেস্টমেন্টের 1,20,000, তারপরে কন্ট্রিবিউশন 2,41,189, তারপরে ফিক্সড কস্টের খরচ 1,05,246, এগুলা বাদ দিব, দিয়ে আবার স্ক্র্যাপ ভ্যালু 3,000 যোগ করবো, তাহলে কত হয়? 19,018 টাকা হয়। আমি তো দেখে দেখে বলে দিচ্ছি। 1,20,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস ফিগার, 2,41,189 প্লাস ফিগার, 1,05,246 মাইনাস ফিগার, 3,075 টাকা প্লাস ফিগার। তাহলে কত হয়? নেট প্রেজেন্ট ভ্যালু কত হয়? মাইনাস 1,20,000 প্লাস 241,189 মাইনাস 105,246, মানে 1,05,246 মাইনাস ফিগার, তারপরে 3,075 টাকা প্লাস ফিগার। তাহলে প্লাস মাইনাস করলে নেট পর্যন্ত 19,018 টাকা হয়। জি স্যার। হ্যাঁ 19,018 টাকা হয়। এটা হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু, তাই না? জি স্যার। এখন এই নেট প্রেজেন্ট আমাদের কোশ্চেনে কি আছে? বি তে আমরা কিন্তু এটা বের করে ফেললাম, ক্যালকুলেটর নেট প্রেজেন্ট ভ্যালু তে বের করে ফেললাম। বি তে বলছে ক্যালকুলেট দ্য সেনসিটিভিটি অফ ইওর নেট প্রেজেন্ট ভ্যালু টু দা
ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 নম্বর, 2 নম্বর অ্যানুয়াল কন্ট্রিবিউশন, 3 নম্বর অ্যানুয়াল ফিক্সড কস্ট। হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু সেনসিটিভিটি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? 1,20,000। তাহলে নেট সেনসিটিভিটি মার্জিন হচ্ছে কি নেট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনটু 100%। তাহলে কত হবে? 19,018 টাকা ভাগ 1,20,000 ইনটু 100%। পার্সেন্টেজ জানেন কত পার্সেন্ট? দেখেন স্যার 19,018 কে ইনভেস্টমেন্টটা দিয়ে ভাগ করব। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি বিটা আপনাদেরকে ওখানে সলিউশনে নিয়ে যাচ্ছি, সেখান থেকে দেখেন আপনারা, এটাই বেটার হবে। 586 minus 468, তাহলে সরি 586 minus 468 এই যে আমি নিয়ে আসলাম এখানে, এই যে আমরা একটু আগে এটা করলাম। হ্যাঁ, আমরা যে করলাম, আমি সলিউশন আপনাকে চার্টে নিয়ে আসতেছি। এতক্ষণ মধ্যে এনভিউটা নিজেরাই করলাম জাস্ট মানে রিভিউ করার জন্য, বাট বি থেকে একটু আপনার মনে হয় একটু সরাসরি দেখলেই মনে ভালো হবে। সো আমরা দেখি এটা বি এর 1 কি প্রশ্নটা কি ছিল? যে কোনো কিছু প্রশ্নটা পড়েন। বি এর 1টা কি ছিল প্রশ্নটা? সেনসিটিভিটি টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট স্যার। হ্যাঁ, ক্যালকুলেট দ্য সেনসিটিভিটি অফ ইওর নেট প্রেজেন্ট ভ্যালু, সেনসিটিভিটি অফ ইওর নেট প্রেজেন্ট ভ্যালু টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তাই না? জি স্যার। তো এটা if the capital outlay were to rise by more than 19,018 টাকা, the project would cease to be viable. বুঝছেন? যদি আউটলেটটা যদি 1,19,000 বেশি হয়, 1,20,000 টাকা থেকে যদি আরো 19,018 টাকা আরো যদি বাড়ে হয়, তাহলে কিন্তু ওটা আর ভাইবেলে থাকতেছে না, আরো যদি বেশি হয় ইনভেস্টমেন্টটা। বুঝছেন? এটা মানে কি সেনসিটিভিটি মার্জিনটা মানে কি? যদি আমার এখানে আমি বের করছি কি পার্সেন্ট, দেখেন 19,000 টাকা 1,20,000 টাকা কত পার্সেন্ট? তাহলে 15%। তার মানে আমার 15% হচ্ছে কি আমার সেনসিটিভিটি, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটার সেনসিটিভিটি হচ্ছে 15%। কিসের ভিত্তিতে? নেট প্রেজেন্ট ভিত্তিতে। যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা আমার, এটা মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি আমার 19,000 টাকা চেতে ইফ ক্যাপিটাল আউটলে মানে 1,20,000 টাকা থেকে যদি 1,39,018 টাকার মধ্যে হয়, রাইজ বাই মোর দেন যদি এর চেয়ে বেশি হয়, 19,018 টাকা যদি বেশি হয়, মানে 1,20,000 যোগ 19,800 কত হয়? 18 কত হয়? 1,20,000 যোগ 19,018 না? তাহলে এটা মানে কি হচ্ছে? হ্যাঁ, যদি আমার ইনিশিয়াল ইনভেস্টটা 1,39,018 টাকারও উপরে হয়, তাহলে কিন্তু আমার এটা ভাইবল হবে না। কারণ কি? আমি নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি একদম সব ডিসকাউন্টিং করার পরে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা তো জিরো ভ্যালু, জিরো ইয়ারে করা, তাহলে 1,20,000 থাকতেছে। সুতরাং এটাই হচ্ছে সেনসিটিভিটি অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই কথাটাকে আমি বোঝাতে পারছি নাকি কেউ বুঝেন নাই বলেন? স্যার আরেকবার বললে ভালো হয়, মানে ওভাবে ঠিক বুঝিনি। হ্যাঁ, তাহলে ওই যে নেট প্রেজেন্ট ভ্যালু, যে তাহলে এটা আগে আসে। নেট প্রেজেন্ট ভ্যালু যে আমরা বের করছি, কিভাবে বের করছি? আমরা সমস্ত ক্যাশ আউটফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে আনছি, তারপরে সমস্ত ক্যাশ ইনফ্লোকেও প্রেজেন্ট ভ্যালুতে আনছি। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুটা বের হয়েছে অল ক্যাশ ইনফ্লো থেকে অল ক্যাশ আউটফ্লো বাদ দিয়ে নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হচ্ছে আমার, বা উল্টা করলেও একই কথা। তাহলে 19,018 টাকা যেটা আছে নেট প্রেজেন্ট ভ্যালু, সমস্ত খরচ থেকে সমস্ত আয় বাদ দিয়ে প্লাসে আসি 19,000 টাকা। তাহলে আমি খরচের মধ্যে যদি আমার এখন বলতেছে যে সেনসিটিভিটি অফ ইয়োর নেট প্রেজেন্ট ভ্যালু, মানে 19,800 টাকা সেনসিটিভিটি কোথার উপরে, কিসের উপরে? টু দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের উপরে সেনসিটিভ, কতটুক সেনসিটিভ, মানে কতটুক পর্যন্ত সে সেনসিটিভ, কতটুক পর্যন্ত সে সহ্য ক্ষমতা কতটুক? তো সহ্য ক্ষমতা হচ্ছে কতটুকুই আমার নেট প্রেজেন্ট ভ্যালু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সঙ্গে যখন যোগ করে 1,39,000 টাকা বা 18 টাকা আমি যেটা পাচ্ছি, অতটুকু পর্যন্ত আমার সেনসিটিভ, তার উপরে সেনসিটিভ না। সেজন্যই মানে 19,000 মানে 1,20,000 যোগ 19,000 মানে 1,39,018 টাকার উপরে যদি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হয়, মানে এখন তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার 1,20,000 টাকা, যদি 1,39,000 টাকা বেশি যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়, তাহলে তো আমার নেট প্রেজেন্ট ভ্যালু 19,000 টাকা থাকবে না। তখন নেট প্রেজেন্ট ভ্যালু কত হয়ে যাবে? কমে যাবে।
কমে গিয়ে জিরো হয়ে যাবে আসলে। তো জিরো হয়ে গেলে এরপরে তো মাইনাস ফিগার চলে যাচ্ছি। জি স্যার। সেজন্যই এটাই হচ্ছে কি আমার কতটুকু পর্যন্ত আমি এটাকে আমি করতে পারতেছি, সেন্সিটিভলি আমি এটাকে সহ্য করতে পারবো, সহ্য ক্ষমতা করতে পারবো, ওটাই সেন্সিটিভিটি মার্জিন। বুঝছেন এবার আপনি? জি স্যার, বুঝতে পারছি। কেউ বুঝেন না এরকম কেউ আছেন কিনা? এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। কত পার্সেন্ট পর্যন্ত আমি এটা সহ্য ক্ষমতা আছে আমাদের, এই আর কি। দেন আসেন ইনিশিয়াল বি তে বলতেছে কি, বি এর 2 তে বলতেছে কি সেন্সিটিভিটি, বি তে বলছে ক্যালকুলেট দ্য সেন্সিটিভিটি অফ নেট প্রেজেন্ট ভ্যালু টু দা অ্যানুয়াল কন্ট্রিবিউশন, তাই না? তাহলে অ্যানুয়াল কন্ট্রিবিউশন কত ছিল এখানে দেখেন, আমাদের অ্যানুয়াল কন্ট্রিবিউশন কত ছিল? আচ্ছা, 2,41,189। এটা প্রেজেন্ট ভ্যালু ওকে না, অ্যানুয়াল ইনভেস্টমেন্টের অ্যানুয়াল কি বলে কন্ট্রিবিউশনের আমাদের 15 বছর পর্যন্ত যা করবো তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2,41,189। তাহলে এটা সেন্সিটিভিটি প্রেজেন্ট ভ্যালু কত? তাহলে একই রকম আগেরটার মতোই, এক নম্বরটার মধ্যে বিভাগ করছে ভাই 19,018 টাকা ভাগ 2,41,189 ইনটু 100%। তাহলে বলতেছে if the present value of contribution were to fall, if the present value of contribution were to fall by more than 19,018 টাকা, then the project would cease to be viable. তখন আর ভাইবল হবে না, সিজ হয়ে যাবে, সিজ করে ফেলতে হবে। as a percentage change this হচ্ছে কি 19,18 ভাগ 24,241,189 ইনটু 100%, 7.8% যদি কমে যায় আমার কন্ট্রিবিউশনটা, তাহলে কিন্তু এটা ভাইবল হবে না, এই আর কি। আরটা হচ্ছে কি লাস্ট একটা বলছে যে আপনারা যে অ্যানুয়াল ফিক্সড কস্ট, একই রকম। জি বলেন। মানে লাস্টে যে কথাটা বললেন 7.89 যদি কমে যায় তাহলে ভাইবল হবে না, আসলে তো ব্যাখ্যাটা এভাবে হওয়া উচিত এখন যেভাবে বলেছেন, কিন্তু উপরে ওনারা যেভাবে বলছিল যে রেজ বাই মোর দেন 19,018। ওই ক্ষেত্রে ওটা তো আপনার, ওটা তো অন্য বিষয়, ওটা তো আপনার, ওটা হচ্ছে কি আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কথা বলতেছে, ওটার উল্টা থেকে এটা হচ্ছে খরচ, 1,20,000 টাকা খরচ, 1,02,40,000 টাকা ইনকাম আসবে। সো এটা এক কথা, এটা আরেক কথা, এটা জাস্ট উল্টা কথা। আচ্ছা হ্যাঁ, যেহেতু আমি বলছি স্যার, যেহেতু এখানে পার্সেন্টেজ এক্সপ্রেস করতেছে, জি জিনিসটা ব্যাখ্যাটা পার্সেন্টেজে দিলে মানে আরো পার্সেন্টেজ সেনসিটিভিটিটা মার্জিনটা পার্সেন্টেজে আমরা দিচ্ছি। হ্যাঁ সেটা। দেন আবার লাস্টে কি বলছে ফিক্সড কস্ট। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে একই রকম 19,18 ভাগ ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্টের প্রেজেন্ট ভ্যালু কত? 1,05,246। হ্যাঁ, তাহলে ভাগ করলাম 5 আনলাম 18,000। তাহলে বলতেছে ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিক্সড কস্ট ওয়্যার টু রাইজ বাই, ফিক্সড কস্ট খরচ না, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেমন খরচ ছিল এটাও খরচ, এটাও রাইজ বলছে, এটাও রাইজ বলছে। যদি আমার খরচ যদি বেড়ে যায়, ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিক্সড কস্ট ওয়্যার টু রাইজ বাই মোর দেন 19,000 টাকা, 19,018 টাকা, the project would be ceased। এই আর কি, যদি খরচটা যদি আমার আরো বেড়ে যায় প্রেজেন্ট ভ্যালুটা ফিক্সড কস্টের, তাহলে কিন্তু আমার মার্জিনটা 0 হয়ে যাবে, 0% হয়ে যাবে। তখন 0% এর চেয়ে বেশি খরচ হয়ে গেলে তো আমার ওটা লস হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন আমরা লেটস ব্যাক টু দ্য মেইন থিম। 540 পৃষ্ঠা আবার ব্যাক করতে হবে না, এখন কততে আসছিস? পৃষ্ঠা। হ্যাঁ, সো আমরা এখানে ছিলাম, এই অঙ্কটা করলাম। ও ড্র ডায়াগ্রাম, এটা দেখেন, এটা তো বলিনি আপনাকে, এটা একটা ডায়াগ্রাম এঁকে দিছে ওরা। আচ্ছা দেখাই তাহলে ওটাও, এটা কত পৃষ্ঠা ছিলাম? হ্যাঁ, তাহলে এটা হলো মোটামুটি আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস গুলো দেখলাম, বুঝলাম। এবার আসেন, বলতেছে 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল আমাদের যে ড্র এ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দ্য সেন্সিটিভিটি অফ দ্য প্রজেক্ট টু দ্য অ্যানুয়াল ডিমান্ড। অ্যানুয়াল ডিমান্ডের সঙ্গে একটা ডায়াগ্রাম আঁকতে বলতেছে। তো এখানে দেখেন এটা কি করছে, ইট টেক্স 2 পয়েন্টস
to be able to draw a diagram, and therefore we need to start by looking at another demand level. ওরা একটা demand level তখন আমাদের বের করতে হবে. Let's take annual demand be 10,000 units. Annual contribution is then 27,500. A revised net present value can be calculated. আরেকটা net present value বের করছে 10,000 units এর, আমরা তো 15,000 units এর বের করে রাখছি, এখন আরেকটা ডিমান্ড বের করছে 10,000 units এর উপর নির্ভর করে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা যাচ্ছি একটা ডায়াগ্রাম করতে to illustrate the sensitivity of the project to annual demand. এখন annual demand আমাদের 15,000 একটা আমাদের আছেই বলা ধরা আছে, আমরা আরেকটা ডিমান্ড ধরলাম নিচের দিকে, হ্যাঁ 10,000 ডিমান্ড নিয়ে হইলে কি হবে করার পরে আমরা একটা হিসাব করলাম, একই রকম সব ইনভেস্টমেন্ট 1,20,000, কন্ট্রিবিউশনও শুধু কন্ট্রিবিউশনে চেঞ্জ হচ্ছে আর সব সেম, ইনভেস্টমেন্ট 1,20,000, ফিস কস্ট 18,000, স্ক্র্যাপ ভ্যালু 25,000, শুধু কন্ট্রিবিউশন 2.75 পার ইউনিট ইনটু 10,000 হলে 27,500 কন্ট্রিবিউশন হচ্ছে। তো এটাকেও আমরা ওই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে গুণ করলাম সব করে। এক্ষেত্রে আমার যদি 10,000 ডিমান্ড হয় তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 61,379 মাইনাস লেস, মানে আমার লাভ তো হচ্ছে না বরং আরো 61,000 টাকা লস হচ্ছে। জাস্ট এখন আমরা করবো কি, আমরা এই জিনিসটাকে এখানে জাস্ট একটা ডায়াগ্রামের মধ্যে প্লটিং করে দেওয়া। যেমন এখানে দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু লাগছে ওয়াই অ্যাক্সিসে এবং এখানে লেখাচ্ছে আপনার ডিমান্ড দেখাচ্ছে এক্স অ্যাক্সিসে। ডিমান্ড 10,000, 11,000, 12,000, 13,000, 14,000, 15,000। নেট প্রেজেন্ট ভ্যালু 10,000, 20,000। আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 10,000, 20,000। তো আমার 15,000 ডিমান্ডে আমার নেট প্রেজেন্ট ভ্যালু ছিল 19,000 টাকা, 19,018 টাকা। আর 10,000 ডিমান্ডে নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস 61,379 টাকা। তো 19,000 টাকার এখান থেকে আমরা 61,000 পর্যন্ত এখানে একটা রেখা টেনে দিলাম ডিমান্ড লেভেলে কোথায় গিয়ে ছেদ করতেছে। সেখানে এটা গ্রাফিক্যাল ডিজাইনে গেলে বা কম্পিউটারে করলে একদম অ্যাকুরেট পাবেন, যেহেতু এটা কাগজের মধ্যে সাদা কাগজে বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি 14,000 নিচে। সো এরা বলতেছে যে এখানে টেকিং আ রিডিং ফ্রম দ্য গ্রাফ, ডিটা একই কথা, ডিতে বলছে ইউজ ইউর ডায়াগ্রাম to identify the minimum annual sales required to ensure that the project at least break even. তাহলে ওই ডিটা চলেছে, ডায়াগ্রামটা এঁকে দিলাম। এখন ডি রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা বলছে যে use a diagram to identify the minimum annual sales required to ensure that the project at least break even, মানে মিনিমাম সেলস ডিমান্ড কত হইলে এটা ভাইবল হবে। সেখানে ডায়াগ্রামটা এই ডায়াগ্রাম আঁকলাম। ডায়াগ্রাম আঁকার পরে ওরা বলতেছে যে এখানে taking a reading from the graph, the break-even point appears to be about 13,800 units. এই 14,000 থেকে একটু কম। তো এটা গ্রাফিক্যালি গেলে একদম অ্যাকুরেট ডেটা পাবো আমরা শিওর। তো এখানে একটা বলে দিচ্ছে যে 13,800 ইউনিট মানে ব্রেক ইভেন পয়েন্ট এখানে অ্যাপিয়ার করা, এখানে দেখা যাচ্ছে এই যে এই পয়েন্টটা। হ্যাঁ, সো দ্য ব্রেক ইভেন পয়েন্ট মে অলসো বি ক্যালকুলেটেড, অন্যভাবে ক্যালকুলেশন করা যায়। বলতেছে যে প্রেজেন্ট ভ্যালু অফ কন্ট্রিবিউশন ক্যান fall to 222,171, 2,22,171 before net present value becomes negative. এটা কিভাবে করছে? অ্যানুয়াল ক্যাশ অ্যামাউন্ট 2,22,171 যোগ ভাগ 5.847 হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন যে ডিসকাউন্ট অ্যানুইটি লেভেল থেকে আনছে, ওটাকে প্রেজেন্ট ভ্যালু করছে 37,997। let x be minimum sales, এখন ফর্মুলা বলতেছে let x be minimum sales level। তাহলে annual contribution সমান 2.75 into 2x, 2.75x সমান 37,997। এটাকে therefore ওই x সমান 13,817, এটা ফর্মুলায় ফেলে, অ্যালজেব্রিক ফর্মুলায় ফেলে 13,817 এইভাবে আনছে। বাট গ্রাফিক্যাল ডায়াগ্রামে হলে এইভাবে আমরা আনতে পারি। এই আর কি, মোটামুটি একটু মাথা রাখেন, অসুবিধা নাই। এগুলা এটা এক ধরনের অঙ্ক আসতেও পারে, বাট দেখে নেবেন। কোনো কনফিউশন আছে এখানে বলেন? হোপ ঠিক আছেন আপনারা? তো আমরা তাহলে আগের জায়গায় চলে যাই এবার। হ্যাঁ, তো সেন্সিটিভিটি অ্যানালিসিস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাইলাম আশা করি। এটা আপনারা আবার রিভিউ করবেন অঙ্কটা, এক্সাম্পল 1টা। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা
মোটামুটি জানি, তারপর নো কমপ্লিকেটেড থিওরি টু আন্ডারস্ট্যান্ড, strengths of sensitivity analysis, no complicated theory to understand. Therefore, information will be presented to management in a form which facilitates subjective judgment to decide the likelihood of the various possible outcomes considered. Therefore, identifies areas which are crucial to the success of the project. If the project is chosen, these areas can be carefully mentioned. Indicates just how critical are some of the forecasts which are considered to be uncertain. উইকনেস আছে, এগুলো পড়বেন, অসুবিধা নেই এগুলো। এবার আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে যাচ্ছি, রিলেভেন্ট ক্যাশ ফ্লোস কি হতে পারে বলুন তো একটু। রিলেভেন্ট ক্যাশ ফ্লোস মানে কি হতে পারে ভাই, আপনারা আছেন নাকি? স্যার এটা কেমন হতে পারে, যেমন আমার অলরেডি একটা এই ফ্যাক্টরি আছে বা একটা লাইন আছে, আমি নতুন একটা লাইন ক্রিয়েট করতেছি ফ্যাক্টরিতে, সেটার ক্যাপিটাল বাজেটিং করতে যে সেটার ক্যাশ ফ্লোটা শুধু কনসিডারেশনে নেয়া। জি জি জি, থ্যাংক ইউ। এটাই। জি স্যার। তাহলে সেখানে অনেক ধরনের কস্ট আছে, কস্টগুলো আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা কি করব, রিলেভেন্ট কোনগুলো আমার ইনভেস্টমেন্ট প্রপোজালের সঙ্গে, নেক্সট যে ইনভেস্টমেন্টটা করব, প্রজেক্ট যেটা নিব, সেটার সঙ্গে আমাদের কি কি বিষয়গুলো, কি কি ফ্লো, ক্যাশ ফ্লোগুলো, কি কি পয়েন্টগুলো রিলেভেন্ট, সেগুলো আমরা কনসিডারেশন আনবো। এবং ওই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত খরচ এবং আয়, হ্যাঁ, ওগুলোই আমরা কনসিডারেশনে প্রজেক্ট থেকে অ্যাপ্রোজাল করবো। এই হচ্ছে রিলেভেন্ট ক্যাশ ফ্লোস। এটা ইনফ্লো আউটফ্লো দুই ক্ষেত্রেই। তো দেখেন তাহলে এটা একটু ভালো মতো বুঝতে হবে, কারণ এই রিলেভেন্ট ক্যাশ ফ্লোস গুলো যদি আপনারা ঠিক মতো আইডেন্টিফাই না করতে পারেন পরীক্ষাতে প্রশ্নপত্রে, তাহলে কিন্তু ভুল হয়ে গেলে তো মার্কস পাবেন না। সো রিলেভেন্ট ক্যাশ ফ্লো কোনটা কোনটা সেগুলো বেশি কিছু না, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবো আর পড়ার সময় সেটা বুঝে নিব। দ্যাটস এনাফ। The investment decisions, like all other decisions, should be analyzed in terms of cash flows that can be directly attributable to them. This has many implications. And that's a sunk cost, opportunity cost, fixed cost, depreciation. চার ধরনের কষ্টের কথা বলছি। Sunk cost কি? Sunk cost has already been incurred and therefore will not be relevant to the investment decision. Sunk cost already হয়ে গেছে। সাঙ্ক কস্টের সহজে ওই কস্টটাই, সাঙ্ক মানে কি, ডুবে যাওয়া, এটা ডুবন্ত কস্ট, অলরেডি মানে ঘটনা ঘটে গেছে। সাঙ্ক কস্ট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড and therefore will not be relevant to the investment decision. তাহলে সাঙ্ক কস্ট হলে বাদ, যে খরচটা করে ফেলছি সেটা বাদ, সেটা আমরা ধরবো না। অপরচুনিটি কস্ট, as in all decision making, opportunity costs are relevant and should be included in investment decision. তাহলে অপরচুনিটি কস্ট কি, কেউ কি আমাকে বলতে পারবেন অপরচুনিটি কস্টটা কি? স্যার ধরেন আমরা এখন ক্লাস করতেছি, ক্লাস না করে যদি আমরা একটা মুভি দেখতাম, তাহলে এই যে একটা জিনিস করে একটা জিনিস না করা, তো যেটা করতেছি না সেটাই হচ্ছে ওই জিনিসের অপরচুনিটি কস্ট। মানে এটা আপনার কস্ট কোথায় গেল? আচ্ছা, আমি স্যার একটা সুযোগ থাকার পরে আমি নিব না। স্যার আমি যদি এখন অন্যভাবে বলি, ধরেন আমি হচ্ছে এখন ক্লাস করতেছে, স্যার আপনি এখন ক্লাস করাচ্ছেন আমাদেরকে, ধরেন আপনি ক্লাস করানোর পরে একটা অনারিয়াম পাবেন। এখন আপনি এই ক্লাস না করিয়ে যদি ধরেন স্যার আপনি না ধরেন একজন ক্লাস করাচ্ছে, ক্লাস করালে একটা অনারিয়াম পাবে। এখন যদি এই ক্লাস না করাইতো, সে ধরেন চাকরি করতো, তখন ধরেন এখন তো সন্ধ্যার হয়ে গেছে, সন্ধ্যার পর তখন যদি ওভারটাইম করতো তাহলে নিশ্চয়ই একটা টাকা পেতো। তাহলে এই যে এটা না করে এটা করতেছে, তো এই যে এটা করতেছে মানে ক্লাসটা নিচ্ছে, এই ক্লাস নেওয়ার কাছে ওই যে যেটা করতেছে না সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। মানে যেই টাকাটা আমি মানে নিতে পারি নাই, নিতে পারতাম, নিতে পারি নাই, সেটাই আমার অপরচুনিটি কস্ট। জি স্যার। অন্য কাজ করলে আমি যে টাকাটা পাইতাম সেটা পাচ্ছি না এখন, ওই টাকাটাই আমার অপরচুনিটি কস্ট। হ্যাঁ, মানে এটার কাছে ওইটা অপরচুনিটি কস্ট আর কি স্যার। জি, দুইটা সুযোগের মধ্যে একটা সুযোগ গ্রহণ করা আর একটা যে ছেড়ে দিলাম ওইটার যে ব্যয়টা, যে সুযোগ ছেড়ে দিলাম ওই সুযোগের জন্য যে কষ্ট, যেটা হইতে সেটাই আর কি। তাহলে তো অপরচুনিটি কস্ট, যেটা আমি ওই সুযোগের জন্য মানে আর যে সুযোগ ছেড়ে দিলাম সেই সুযোগের আমি যে ইনকাম পাইতাম সেই ইনকামটাই এই বর্তমান সুযোগের জন্য, নতুন সুযোগের জন্য একটা কস্ট হিসাব ধরবো আমি।
এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ, সবাই মোটামুটি জানেন বিষয়টা, আমাকে আর বলা দরকার নাই। সো তারপরে ফিক্সড কস্টটা তো আমরা জানি শুড বি ট্রিটেড অ্যাজ এ হোল and only where relevant. Fixed cost. This means that fixed overheads that are this means that the fixed overheads that are absorbed, charged, allocated, apportioned. কতবার এই নিয়ে আলোচনা করেছিলাম, allocated, apportioned, absorbed, মনে আছে কথাগুলো আপনাদের? Fixed cost allocation, fixed cost absorbed, fixed cost apportioned, আলোচনা করেছিলাম। জি স্যার করছিলেন। মনে পড়ে না কথাগুলো? এই কথাগুলো দেখেন বারবার আবার আসছে। তাহলে বলতেছে যে this means that fixed overheads that are absorbed, charged, allocated, apportioned to a project should be ignored. যেগুলা খরচ করে ফেলছি, absorb করে ফেলছি, fixed cost, charge করে ফেলছি, অথবা allocate করে ফেলছি, অথবা apportion করে ফেলছি to a project, একটা প্রজেক্টে করে ফেলছি খরচটা, should be ignored. ওগুলো আমাদের আর ধরার দরকার নেই। Only extra incremental changes in fixed overheads. Only extra incremental change. Incremental মানে কি? কাজ করার জন্য একটা এক্সট্রা খরচ যেটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল খরচ, বা ধাপে ধাপে যেটা যে খরচটা বাড়ে সেটা ইনক্রিমেন্টাল খরচ। অনেক ধরনের এক্সাম্পল হতে পারে স্যার। only extra অথবা ইনক্রিমেন্টাল চার্জেস। স্যার বলেন, এই যেটা ইগনোর করতে বলছে স্যার, এই কারণে কি এটা ইগনোর হবে, এই কস্ট গুলো ইগনোর হবে যে এগুলা অলরেডি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হয়ে গেছে, এই কারণে স্যার? পাস্ট কস্ট, সাঙ্ক কস্ট সব তো আগে হয়ে গেছে, আমার খরচ করে ফেলছি। তো আমার ভবিষ্যৎ প্রজেক্টের জন্য যেটা নিব, হ্যাঁ নতুন কাজ করব, তো নতুন কাজের মধ্যে আমি পুরান খরচটা ঢুকাবো কেন? সেটাই আর কি, সিম্পল ইজ দ্যাট। হ্যাঁ নতুন কাজ করব, নতুন কি করব সেটাই আমি করব, যেটা খরচটা আমার দরকার ইনক্রিমেন্টাল হবে সেটা শুধু এখানে কাউন্ট আসবে, সেটা ইনক্রিমেন্টাল কস্ট। তাহলে only extra incremental changes in fixed overheads should be included in discounted cash flow calculations. Okay, এই হচ্ছে কি ফিক্সড কস্টের বিষয়টা। তাহলে এগুলোতে রিলেভেন্ট, ফিক্সড কস্টের রিলেভেন্ট কোন, ফিক্সড কস্টের মধ্যে কোন কোন অংশ রিলেভেন্ট সেটাই আমাদের হিসাব করার বিষয়টা। Then আসছেন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন is not a cash flow and so should never be included in a discounted cash flow calculation. ডেপ্রিসিয়েশনটা আমরা কখনোই ক্যাশ ফ্লো ক্যালকুলেশনের মধ্যে আনবো না। শুড এটা বিকজ ইট ইজ নট এ ক্যাশ ফ্লো। ডেপ্রিসিয়েশনটা, এটা ডেপ্রিসিয়েশনের কথা ভালো মতো বুঝেন, ডেপ্রিসিয়েশনের কথা আমাদের অঙ্কের মধ্যে আসবে, বারবার আসবে। তো ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ ফ্লো, কোন ক্যাশ অ্যামাউন্ট যায় না, আমরা একটা প্রভিশন করে ফেলি ডেপ্রিসিয়েশনের জন্য। এন্ড সো শুড নেভার বি ইনক্লুডেড, তাই কখনো আমাদের এটা আসবে না কোথায়? ইনক্লুডেড ইন এ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ক্যালকুলেশনস। দ্য অনলি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক that will include depreciation is ARR. ARR মানে কি বলেন তো? পুরো এলিভেশনটা কি হবে? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। হ্যাঁ, একটু গত ক্লাসে বলেছি ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। শুধুমাত্র অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের মধ্যে ডেপ্রিসিয়েশনটা আমরা হিসাব করব। কারণটা কি? কারণ হচ্ছে এটা অ্যাকাউন্টিং এর প্রফিটটা নিয়ে আমরা হিসাব করি, সেটা ARR এর মধ্যে আমরা অ্যাকাউন্টিং প্রফিট ধরি। তো অ্যাকাউন্টিং প্রফিট হলে তো আমরা ডেপ্রিসিয়েশনটা সেখানে করতে হবে। হ্যাঁ, সেজন্যই বলতেছি শুধু the only investment appraisal technique that will include depreciation is ARR. তাহলে এই রিলেভেন্ট ক্যাশ ফ্লো গুলো আমরা কি জানলাম? সাঙ্ক কস্ট ধরবো না, অপরচুনিটি কস্ট ধরবো, ফিক্সড কস্ট যেগুলো ইনক্রিমেন্টাল আছে সেগুলো ধরবো, যেগুলো হয়ে গেছে সেগুলো ধরবো না। আর ডেপ্রিসিয়েশনটা আমরা নেভার বি ইনক্লুড ইন দ্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক মধ্যে ক্যালকুলেশন আসবে না, কারণ এটা কিন্তু ক্যালকুলেশন না, এটা কোনো ক্যাশ ফ্লো না। The only investment appraisal technique that should include depreciation is ARR. এবার এক্সাম্পল 2টা করি। বলতেছে যে as part of a new product development, a company has employed a building consultant to perform an initial survey. সার্ভের জন্য একটা কনসালটেন্ট, বিল্ডিং কনসালটেন্ট নিয়ে করলাম। This initial survey has cost $40,000. কস্ট হচ্ছে কি $40,000. But there will be an ongoing need. This initial survey has cost $40,000. Has cost মানে কি? হবে না হয়ে গেছে? হয়ে গেছে স্যার, হয়ে গেছে। But there will be an ongoing need for her services. কিন্তু তার সার্ভিস আরো বেশি দরকার আছে। If the company decides to proceed with the project, যদি কোম্পানি প্রজেক্ট করতে যায় আরো, this work will be charged at a fixed rate of $20,000 per annum. যদি প্রজেক্ট নিই তাহলে $20,000 per annum আমরা খরচ করতে হবে ফিক্সড রেটে।
what relevant cost should be included for the building consultant services in the first year when considering whether the project should, যদি আমরা প্রজেক্ট নিয়ে কনসিডার করি যে আমরা প্রজেক্ট করব, তাহলে what relevant cost should be included for the building consultant services in the first year? 0, 20,000, 40,000 নাকি 60,000? 20,000 20,000 কেন 20,000? বিকজ এটাই আমাদের 40,000 সাঙ্ক হিসেবে চলে গেছে স্যার। সাঙ্ক হয়ে গেল, আমাদের চলে গেল, খরচটা হয়ে গেছে আমাদের। বা সাঙ্কও বলতে পারেন, ওটা অলরেডি গণও বলতে পারেন, যাই বলেন না, ফিক্স তো আর ফিক্স কস্ট না, হ্যাঁ এটা চলে গেছে, সাঙ্ক কস্টই বলতে পারেন, রাইট? সো এই হচ্ছে মোটামুটি এক্সাম্পল থেকে আমরা বুঝলাম এবং এইগুলো সম্বন্ধে ধারণা করলাম। তো এই কস্ট সম্বন্ধে আপনার ধারণাটা মাথায় সবসময় রাখতে হবে। যখন প্রবলেম সলভ করতে যাবেন তখন দেখবেন যে এই কনসেপ্টগুলো আপনাদের কখন কাজে আসতেছে। সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, ফিক্সড কস্ট, বিশেষ করে অপরচুনিটি কস্ট নিয়ে অঙ্ক আসবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন তো থাকবেই, ফিক্সড কস্টও আপনার কোনটা নেবেন কোনটা নেবেন না এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে। সাঙ্ক কস্ট থাকতে পারে, সুতরাং এই কস্টগুলো কিন্তু মাথায় যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে এখন, তাহলে আর কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ। আরো কিছু ফার্দার আমরা জানবো। এইবার দেখেন ফার্দার ডিটেলস। এবার এবার তো রিলেভেন্ট কস্ট সম্বন্ধে জানলাম, এবার নন রিলেভেন্ট কস্ট সম্বন্ধে জানবো। আচ্ছা, relevant costs are those which will be affected by the decision being taken. All relevant costs should be considered in management decision making. If a cost will remain unaltered regardless of the decision being taken, then it is called a non-relevant cost or irrelevant cost. Jodi ki hoy, will remain unaltered regardless of the decision being taken, non-relevant cost or irrelevant cost, যেটাই বলেন না কেন। তাহলে এটা কি কি হইতে পারে উদাহরণ? নন রিলেভেন্ট কস্টের উদাহরণ দেখি আমরা। কস্ট দ্যাট আর নট ইউজুয়ালি রিলেভেন্ট ইন ম্যানেজমেন্ট ডিসিশনস ইনক্লুড দ্য ফলোইং। কি কি আছে এখানে? সাঙ্ক কস্ট আর পাস্ট কস্ট, অ্যাবজর্ব ফিক্সড ওভারহেড। এখানে সাঙ্ক কস্ট আবার আসছে কেন আসছে দেখবো আমরা। অ্যাবজর্ব ফিক্সড ওভারহেডস, এক্সপেরিয়েন্স আছে, আরো দেখি হিস্টোরিক্যাল কস্ট, ডেপ্রিসিয়েশন, নোশনাল কস্ট। এগুলো আমাদের ডিটেইলস আমরা ভালো মতো বুঝবো। এই বোঝার উপরে নির্ভর করবে আমরা কতটুকু সাকসেসফুলি প্রবলেমগুলো সলভ করতে পারবো, আপনার ডিসিশন মেকিং প্রবলেমগুলো। ঠিক আছে, সুতরাং আলোচনা করতেছি, ভালো মতো মাথায় ঢোকান ইনশাল্লাহ। ভবিষ্যতের জন্য আজকে আমাদের সবকিছু কনফার্ম হয়ে যাবে, আমরা সব পারবো ইনশাল্লাহ। দেখেন, কস্ট দ্যাট আর নট ইউজুয়ালি রিলেভেন্ট ইন ম্যানেজমেন্ট ডিসিশন ইনক্লুড দ্য ফলোইং। A, sunk or past costs. This is a cost that has been irreversibly incurred or committed and cannot therefore be considered relevant to the decision. Sunk cost may also be termed irrevocable cost. An example of a sunk cost is expenditure that has been incurred in developing a new product. Incurred, that has been incurred. Example of a sunk cost is that has been expenditure that has been incurred in developing a new product. The money cannot be recovered even if a decision is taken to abandon further development of the new product. টাকাটা তো আমরা ফেরত পাবো না, যেটা খরচ করে ফেলেছি, সুতরাং ওটা irrelevant একটা বিষয়। The cost is therefore not relevant to future decisions concerning the product. তারপর হচ্ছে absorb fixed overheads that will not increase or decrease as a result of the decision being taken. আমরা যে ফিক্সড ওভার যেগুলো অলরেডি অ্যাবজর্ব করে ফেলছি, অ্যাবজর্ব করার বিষয়টিকে মাথায় আপনাদের আছে নাকি বলতে হবে বলেন তো। হোয়াট ইজ অ্যাবজর্ব ফিক্সড কস্ট, ফিক্সড ওভারহেডস? বলেন, হোয়াট ইজ অ্যাবজর্ব ফিক্সড ওভারহেড? অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ডিটেইলস পড়েছি। আমি আপনাদের কস্টিং মেথডগুলো নিয়ে কিন্তু বেশি সময় দিয়েছি, বিকজ ওগুলো আমাদের বেসিক জিনিস। I wanted all of you that you have confirmed the basic theories of costing methods. তা এখন absorb fixed overheadটা কেন কি আমাকে কেউ বলতে পারবেন? সাপোজ এই যে প্রোডাক্টটা স্যার ডেভেলপমেন্ট করার জন্য সে যার মানে যে সান কস্ট হয়েছিল, আমি ওই প্রোডাক্টটা মানে ডেভেলপ করব এবং ফিউচারে মার্কেটিং করব, এই রিলেটেড যদি ইনিশিয়ালি কোনো ইনভেস্টমেন্ট, কোনো লিগ্যাল কোনো পেপারস নেওয়া লাগে, কোনো লাইসেন্স নেওয়া লাগে, অথবা কোনো যেটা ফিক্সড কস্ট হয়ে গেছে স্যার, সেটা আমি আর রিকভার করতে পারবো না, আমি এই প্রোডাক্ট করি আর না করি। কি নাম আপনার? সোহেল বলছিলাম স্যার। ও সোহেল, সোহেল। আচ্ছা, আমি আরো শুনতে চাই। সোহেলটা পেলাম,
একটা বুঝলাম, সে একটা বুঝলো। হ্যাঁ, তারপর আর কেউ বলবেন হোয়াট ইজ অ্যাবজর্ব ফিক্সড কস্ট? অ্যাবজর্ব ফিক্সড ওভারহেডস। স্যার আসলে যেই কস্ট গুলো আমার ফিক্স নেচারের এবং অলরেডি যেটা আমি প্রোডাক্টের উপরে একটা পিরিয়ড শেষে অলরেডি অ্যালোকেট করে দিছি, অ্যাবজর্ব করে দিছি, যেমন স্যালারি বা অন্যান্য যে সমস্ত ফিক্সড কস্ট গুলো আছে, রেন্ট, ডেপ্রিসিয়েশন, এই টাইপের খরচগুলো অলরেডি যেটা ওই প্রোডাক্ট ওই মাসের বা ওই পিরিয়ডের প্রোডাকশনের উপরে যেটা আমি চার্জ করে দিয়ে কস্ট অ্যালোকেটেড করে দিছি। অ্যালোকেটেড করে দিছি। আপনি কে বলছেন? আপনার নামটা বলেন তো। স্যার আমার নাম সজীব স্যার। সজীব, আপনি ভালো বলছেন, থ্যাংক ইউ। আর কেউ বলবেন অ্যাবজর্ব ফিক্সড ওভার সম্বন্ধে? অ্যাবজর্ব ফিক্সড কস্ট হচ্ছে যেটা আমরা প্রোডাক্ট কস্টের সাথে পার ইউনিটে বা এভাবে আমরা অ্যাবজর্ব করে ফেলি অলরেডি। পার ইউনিট সঙ্গে পার ইউনিট হিসেবে আমরা সাধারণত করে দিই, হিসাবটা করি। অ্যাবজর্ব। জি স্যার। এটাও তো সবগুলো যদি তিনজনের কথা যদি মিলাই তাহলে কিন্তু একটা কথা চলে আসতেছে যে আমাদের একটা ফিক্সড ওভারহেডের বিষয় এখানে আছে এবং অ্যালোকেশনটা করে আমরা পার ইউনিট বেসিসে, যেহেতু অ্যাবজর্পশন কস্টিং এ আমরা শিখেছিলাম আগের চ্যাপ্টারগুলোতে, চ্যাপ্টার 2 তে শিখেছি অ্যাবজর্পশন কস্টিং এ যে আমরা ফিক্সড কস্ট থেকে যখন পার ইউনিটে হিসাবে যখন আমরা ওই হিসাব করতে থাকি তখন একটা ফিক্সড কস্টের একটা অংশ আমার ওই যে অ্যাবজর্ব হতে থাকে প্রোডাকশনের সঙ্গে অথবা সেলসের সঙ্গে, যা কোনো অ্যাবজর্ব করতে থাকি আমরা, তখন আমরা চার্জ করতে থাকি। ওই চার্জ করতে থাকাটাকে বলে অ্যাবজর্ব করা। যে ফিক্সড কস্টটা তো ফিক্সড অ্যামাউন্টটা তো চেঞ্জ হবে না। সুতরাং আমি যখন পার ইউনিট বেশি যখন ফিক্সড কস্ট থেকে আস্তে আস্তে করে আমি চার্জ করতে থাকি, ওইটাকে বলে ফিক্সড কস্টের অ্যাবজর্ব। তাহলে ওভারহেডের ফিক্সড কস্ট না, এখানে ফিক্সড ওভারহেড বললে ফিক্সড ওভারহেড বলা উচিত। যে ফিক্সড ওভারহেডটাকে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর বেসিসে যদি পার ইউনিট বেসিসে যদি আমরা আস্তে আস্তে করে প্রোডাকশনের আপনার কোয়ান্টিটির উপর অথবা সেলস এর কোয়ান্টিটির উপর যদি আমরা হিসাব করে করে যদি ওরকম ইউনিট দিয়ে যদি আমরা গুণ করে করে যদি অ্যাবজর্ব করি, আস্তে আস্তে করে অ্যাবজর্ব করা বলা হয়, সেটাই হচ্ছে কি অ্যাবজর্ব ফিক্সড ওভারহেড। তো এই অ্যাবজর্ব ফিক্সড ওভার যদি হয়ে যায় তার মানে খরচটা আমরা অ্যাবজর্ব করে ফেলছি, অলরেডি গন, পাস্ট কস্ট, পাস্ট। অ্যাবজর্ব ফিক্সড ওভারহেড দ্যাট উইল নট ইনক্রিজ অর ডিক্রিজ as a result of the decision being taken. The amount of overhead to be absorbed, the amount of overhead to be absorbed by a particular cost unit might alter because of the decision. However, this is a result of the company's cost accounting procedures for overheads. Is it company's cost accounting procedures for overheads? তার মানে এটা কোনটা মিন করতেছে? company's cost accounting procedures for overheads, এটা কোন কস্টিং মেথডের কথা বলতেছে? এটা বলতে পারবেন? অ্যাবজর্পশন কস্টিং? Yes, of course, thank you. এটা হচ্ছে this is the result of the company's cost accounting procedures for overhead. তার মানে অ্যাবজর্পশন কস্টিং মেথড যদি ওরা ফলো করে সেই ক্ষেত্রে এটা হবে কি, হ্যাঁ, এটা তখন ধার্য হবে if the actual amount of overhead incurred by the company will not alter, যদি অল্টার না হয় ওভারহেডটা, তাহলে কি হবে? then the overhead is not relevant cost. So বুঝতেছেন বিষয়টা? if the actual amount of overhead incurred by the company will not alter, then the overhead is not a relevant cost. আমার ফিক্সড ওভার যেটা ফিক্স থাকে, যদি আমার নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে, নতুন প্রজেক্টের ক্ষেত্রে যদি আমার ফিক্সড কস্টে কোনো চেঞ্জ না হয় তাহলে এটা ইররিলেভেন্ট। আর যদি নতুন সিদ্ধান্ত নিলে নতুন কোনো প্রজেক্টে যাব, আমার ফিক্সড কস্ট তখন বাড়বে, তখন ইনক্রিমেন্টাল যে ফিক্সড কস্ট হবে সেটাই আমি তখন কি করব? সেটা আমার রিলেভেন্ট নাকি ইররিলেভেন্ট? রিলেভেন্ট হবে, সেটা তখন রিলেভেন্ট হিসেবে ধরবো আমরা। এই হচ্ছে বিষয়। দেন আসেন 3 নম্বর, expenditure that will be incurred in the future but as a result of decision taken in the past that cannot now be changed. হ্যাঁ, এক্সপেন্ডিচার যদি আমরা ফিউচারে করব but as a result of decision taken in the past that cannot be changed, that cannot now be changed. These are known as committed costs. They can sometimes cause confusion because they are future costs. এটা তো এগুলো ফিউচার কস্ট, কিন্তু কমিটেড এটা আমি সিদ্ধান্ত নিই না নিই কিন্তু আমার একটা কমিটেড আছে। However, a committed cost will be incurred regardless of the decision being taken and therefore it is not relevant. আমি একটা এক্সপেন্ডিচার করার জন্য কমিটেড করে বলছি, এখন এক্সপেন্ডিচার হবেই হবে আমার, আমি সিদ্ধান্ত নিই না নিই, অ্যাপ্রেজালের আমার নতুন প্রজেক্টের সিদ্ধান্ত নিই বা না নিই, এটা খরচটা হবে, তাহলে সেটা আমার রিলেভেন্ট না, ইররিলেভেন্ট এক্সপেন্ডিচার ধরবো আমরা, তখন আমরা হিসাবে আনবো না এটা। তারপরে আসেন
স্যার একটা কথা বলি স্যার, কমিটেড ফিক্সড কস্ট নিয়ে। স্যার ধরেন এমন কি হয় না, ধরেন আমার একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব, এখন এটার এই প্রমোশনের জন্য আমি কোনো প্রমোশনাল ফার্মের সাথে হচ্ছে যারা প্রমোশন করায় অ্যাডভার্টাইজিং ফার্মের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমার এটা হচ্ছে একটা প্রমোশন করে দাও, ওই লেভেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট করায় দাও। তো আমি ইনিশিয়ালি একটা কথা বললাম যে ঠিক আছে 3 লাখ টাকা আমি দিব, এটা যদি 2 বছর বা 3 বছরের জন্য তুমি এটা আমাকে হাইলাইট করাবা। তো ধরেন স্যার 1.5 বছর বা 2 বছরের পরে আমি যে গিয়ে দেখলাম যে আমার যে লেভেলের আসলে অ্যাডভার্টাইজমেন্ট দরকার বা ব্র্যান্ডিং দরকার ওটা আমার হয়ে গেছে। তো আমি এখন চিন্তা করলাম যে আমার কস্ট বাড়ায় দরকার নাই, তখন আমি তার সাথে এটা তো ক্যান্সেল করতে পারি যে হ্যাঁ আমার আর দরকার নাই, ধরো তোমাকে আমি 3 লাখ টাকা কথা হয়েছে 3 বছরের জন্য, আমি এখন তোমাকে 2 বছর করলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম, আমি তো এখানে 1 লাখ টাকা সেভ করতে পারতেছি স্যার। হ্যাঁ তাহলে স্যার এই 1 লাখ টাকা কি আমি ডিসিশন আনবো না স্যার, সেটা বলতেছি, মানে আমি এটা গিয়ে কোন কাউন্ট না, করব না। এই লাখ টাকা আপনি যেটা বলতেছেন আসলে আমি বলছি যে আপনি কমিটমেন্ট দিবেন কিন্তু খরচটা করবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখলাম যে আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট একটা লেভেলে চলে আসছে, সো আমার এখন 3 লাখ টাকা আমি মানে 3 বছর ধরে আমার সেটা কন্ট্রাক্ট রাখার দরকার নাই, আমি 2 বছর পরেই। তাহলে আপনি আমাকে একটু বলেন, আমি বুঝছি আপনার কথাটা। তাহলে আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন এখনকার জন্য, কিসের সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি একটা ফিউচারে কোনো একটা ইনভেস্টমেন্টকে যাবেন নাকি যাবেন না, সেই বিষয়টা নিয়ে আপনি এখন আপনি চিন্তা করছেন যে আপনি সামনে আপনার কতগুলো বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কতগুলো অপরচুনিটি আছে, কোন প্রজেক্টটা আপনি বেছে নেবেন, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি, তখন আপনি ইভ্যালুয়েশন করতেছেন আপনি, কিন্তু আপনার খরচগুলো কিন্তু এখনো হয়নি। খরচ হইতে পারে, কেন হইতে পারে? ওই প্রজেক্ট এ নিলে এই খরচ হতে পারে, প্রজেক্ট বি নিলে এই, প্রজেক্ট সি নিলে এরকম খরচ হতে পারে। আপনি একটা প্রজেকশন করতেছেন, আপনি কিন্তু প্রজেক্ট অ্যাপ্রেজাল মানে আপনি এখনো খরচ করেন নাই, আপনি খরচ করবেন, ভবিষ্যতে করবেন। যেগুলা পাস্টে করে বলছেন সেগুলা বাদ, যেগুলা ফিউচারে করবেন সেগুলা আপনি কনসিডারেশন নেবেন, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। হ্যাঁ, সো আপনি অ্যাডভার্টাইজমেন্ট যেটা করছেন এটা আপনি কি সেটা যদি ফিউচার হয় তাহলে ফিউচার ডিসিশন মেকিং এর সঙ্গে যে পার্টটা ফিউচারে আপনি করবেন এক্সপেন্স, সেই পার্টটাকে আপনি কনসিডারেশন নেবেন। এই হলো। ওকে স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে আরেকটা হচ্ছে এক্সপেন্ডিচারের পরে আসছে হিস্টোরিক্যাল কস্ট ডেপ্রিসিয়েশন। হিস্টোরিক্যাল কস্ট ডেপ্রিসিয়েশন এটা কি জিনিস? Depreciation is an accounting adjustment but does not result in any future cash flows. Depreciation কি কোনো টাকা যায় আমাদের, খরচ হয় না স্যার, আমরা শুধু অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট করি depreciation দিয়ে, তাই না? So depreciation is a historical, depreciation is an accounting adjustment but does not result in any future cash flows. They are merely the entries that are designed over its useful life. তাহলে আমি একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিই শুধু ডেপ্রিসিয়েশন এর কনসিডার করার জন্য। সো এগুলা কি করি? দে আর মেয়ারলি দ্য বুক এন্ট্রিজ বাট দ্যাট আর ডিজাইন টু স্প্রেড দ্য অরিজিনাল কস্ট অফ অ্যান অ্যাসেট ওভার ইটস ইউজফুল লাইফ। তো এটা হিস্টোরিক্যাল কস্ট, এগুলা ইররিলেভেন্ট কস্ট। তারপর আসছে নোশনাল কস্ট such as notional rent and notional interest. These are only relevant if they represent an identified lost opportunity to use the premises or the finance for some alternative purpose. যেগুলা মনে করে রেন্টটা, ইন্টারেস্ট, এগুলা যদি কখন আমরা করব, these are only relevant, যদি তখনই রিলেভেন্ট হবে if they represent an identified lost opportunity. অন্য একটাকে ছেড়ে দেবে অপরচুনিটি কস্টের মতোই, identified lost opportunity to use the premises or the finance or for some alternative purposes. In this circumstance, এটা অনেকটা ওই আপনারা যে আমরা যে পড়েছি আপনার অপরচুনিটি কস্ট ওইটার মতোই ধারণাটা। If these circumstances, the notional cost would be opportunity cost. বলে তো দিচ্ছে না, the notional cost would be opportunity cost. This explanation will become clearer when you learn more about opportunity cost later in this chapter. Conclusion বলতেছে, conclusion কথা খুব সুন্দর। It is essential to look to the future when deciding which costs are relevant to a decision. Costs that have already been incurred or that will not be altered in the future as a result of the decision being taken are not relevant cost. এই হচ্ছে কি মোটামুটি অপরচুনিটি কস্টের মধ্যে আরো অনেক কথা লেখা আছে, সেগুলো একটু পড়ে যাই। এখানে বলছে যে অপরচুনিটি কস্ট, হ্যাঁ, এক্সাম্পলস অফ অপরচুনিটি কস্ট দেখেন। A company
The best way to demonstrate opportunity cost is to consider some examples. A company has some obsolete material in stock that it is considering to use for a special contract. এই যে অপরচুনিটি কস্ট সম্বন্ধে যদি আপনারা ভালো মতো ধারণা নেন, প্রবলেম সলভিং সময় কিন্তু আপনারা ট্রেস আউট করতে পারবেন কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট। সো একটা ধারণাগুলো ভালো মতো মাথা আমাদের নিতেই হবে। বলতেছে একটা এক্সাম্পল, a company has some obsolete material in stock that it is considering to use a special contract. If the material is not used on the contract, it can either be sold back to the supplier for $2 per ton, or it can be used on another contract in place of a different material that would usually cost $2.2 per ton. তাহলে যদি এই ম্যাটেরিয়াল, if the material is not used on the contract, এই কন্ট্রাক্ট যদি ইউজ না হয় তাহলে কি করতে হবে, এইটা it can either be sold back to supplier 2 টাকা করে per ton, or it can be used to another contract in place of a different material, অন্য একটা কন্ট্রাক্টে তাহলে আমি ইউজ করতে পারবো অন্য ডিফারেন্ট ম্যাটেরিয়াল ক্ষেত্রে। তাহলে এখানে অপরচুনিটি কস্ট কি? এখানে অপরচুনিটি কস্ট, the opportunity cost of using the material on the special contract is টাকা 2.2 per ton। কারণ আমি অন্য একটা জায়গায় এটা ইউজ করতে পারতাম 2 টাকা 20 পয়সা করে, অন্য একটা কন্ট্রাক্টে সেখানে করি নেই, কিন্তু এখানে করতেছি, তাহলে আমার এখানে অপরচুনিটি কস্ট 2 টাকা 20 পয়সা per ton. This is the value of the next best alternative. This is the value of the next best alternative. Next best alternative ছিল কোনটা? A different material to be used usually at cost এই যে $2.2 কাছে ছিল, ওই অপরচুনিটি বাদ দিয়ে এখানে আমি ঢোকাচ্ছি টাকা। সুতরাং এখানে আমার এটার জন্য 2 টাকা 20 পয়সা করে ধরতে হবে। This is the value of the next best alternative used for the material or the benefit foregone by not using it for the other contract. Then এটা একটা এক্সাম্পল দিল, আবার বলতেছে Chris is deciding whether or not to take a skiing holiday this year. একটা স্কিং হলিডে যাবে কি না যাবে সেটা ডিসিশন করতে দিচ্ছে। The travel agent is quoting an all inclusive holiday cost of $675,000 for a week. এক সপ্তাহের জন্য ট্রাভেল এজেন্ট বলছে $775 লাগবে। Chris will lose the chance to earn $200 for a part-time job during the week that the holiday would be taken. যেই সপ্তাহে নিবে সেই সপ্তাহে $200 একটা কাজ পার্ট-টাইম জবে কাজটা করতে পারবে না। The relevant cost of taking the holiday is 875, কারণ this is made up of out of pocket $675 মানে $675 তার খরচ হবে প্লাস $200 সে হারাইছে প্লাস the $200 opportunity cost. That is the part-time wages foregone. সেক্ষেত্রে তার রিলেভেন্ট কস্ট হয়তো হবে তাহলে 875, খরচ কিন্তু 675 করবে, কিন্তু সে $200 যে হারাবে ইনকাম করতে পারবে না, সেটা আবার যোগ করে কিন্তু এখানে তার কস্ট রিলেভেন্ট কস্ট হয়ে যাবে 875। এই হলো মোটামুটি আপনার এক্সাম্পল অফ অপরচুনিটি কস্ট। আবার নোশনাল কস্ট এন্ড অপরচুনিটি কস্ট। নোশনাল কস্ট আর অপরচুনিটি কস্ট আর often similar. This is particularly noticeable in the case of notional rent. The notional rent could be the rental that the company is foregoing by occupying the premises itself. It could be an opportunity cost. However, it is only a true opportunity cost if the company can actually identify a foregone opportunity to rent the premises. If nobody is willing to pay the rent, then it is not an opportunity cost. If an examination question on relevant cost includes information about notional cost, read the question carefully and state your assumptions concerning the relevance of the notional cost. এই জন্য আপনারা কোশ্চেনটা কিন্তু ভালো মতো বুঝবেন যে কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট। স্যার আপনার সময় শেষের দিক স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এই গেল মোটামুটি নোশনাল কস্ট। অ্যাভয়েডেবল, ডিফারেন্সিয়াল এন্ড ইনক্রিমেন্টাল কস্ট, এটা কি জিনিস? For example, if a company is considering shutting down a department, then the avoidable costs are those that would be saved as a result of the shutdown. Shutdown korle, if the company considering shut down a department, then the avoidable costs are those that would be saved as a result of the shutdown. Such costs might include the labor cost of those employed in the department and the rental cost of the space occupied by the department. এগুলো হচ্ছে কি আপনার অ্যাভয়েডেবল কস্ট গুলো আমার চলে আসলো। The later
The latter is an example of an attributable or specific fixed cost. Costs such as apportioned head office cost that would not be saved as a result of the shutdown are unavoidable costs. They are not relevant to the decisions. So মোটামুটি এগুলোই। তারপর ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্টাল কস্ট সম্বন্ধে আমরা আলোচনা করেছি একটু আগে, এক্সাম্পলটা পড়ি। If the relevant cost of contract X is 5,700 and the relevant cost of contract Y is 6,200, we would say that the differential or incremental cost is $500. That is the extra cost of contract Y. মানে যদি contract X না নিয়ে contract Y নেই তাহলে extra cost হচ্ছে 500। এটা হচ্ছে incremental cost. SEMA defines the differential incremental cost as the difference in the total cost between alternatives. দুটো অল্টারনেটিভ যখন আমরা দেখতেছি তখন যে incremental cost। তারপর আসেন, আচ্ছা তাহলে আজকে এখানে রাখি, আমাদের তো সময় দিচ্ছে না। নেক্সট ক্লাসে আবার কভার করবো ইনশাল্লাহ। তো হোপ ইউ হ্যাভ এনজয়েড, এবং আপনারা এটা বাসায় এইগুলা সবগুলো কষ্ট পড়বেন। নেক্সট ক্লাসে আমরা সামনে আগে যাবো ইনশাল্লাহ, দেখা যাক করতে পারবো, ট্যাক্স ডেপ্রিসিয়েশন সম্বন্ধে জানবো, ইনফ্লেশন সম্বন্ধে জানবো ইনশাল্লাহ। সো হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আর আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। You may leave now.